নমস্কার। থাম্বনেলে যে দেখেছেন যে ক্রুড অয়েল $141 লিখেছি, একদমই ক্লিকবেট নয়, একদম সত্য ঘটনা। সেটা নিয়ে আপনাদের বলি, কারণ অনেক কিছু হয়তো আপনাদের সামনে আনা হয় না, মানুষদের সামনে আনা হয় না। কিন্তু ভেতরে, ভেতরে অনেক কিছু চলে এবং মাঝে, মাঝে আর্টিফিশিয়ালি মার্কেটকে ম্যানিপুলেটও করা হয়। নিফটি বলুন বা S&P 500, NASDAQ বলুন, ম্যানিপুলেট করা হয় অনেক রকমভাবে, যাতে আসল যে রিয়াল পিকচারটা কতটা খারাপ সেটা বুঝতে দেওয়া হয় না বড়, বড় প্লেয়ারদের দ্বারা। একটা ছোট্ট কথা বলি, কেন ব্রেন্ট অয়েলের প্রাইস $141? আমি বলছি না, এটা বলছে সিএনবিসির যে নিউজ এজেন্সি আছে সেখান থেকে, বিজনেস নিউজ চ্যানেল। ব্রেন্ট অয়েল স্পট প্রাইস $141 কালকে, মানে গতকাল পৌঁছেছে। এপ্রিল ২ তারিখের খবর, মানে দুদিন আগের খবর। $141। আপনারা বলবেন, না এখন তো $109, $110 এর কাছাকাছি। তার কথাটা আমি বলছি। এই যে আপনারা এখানে গিয়ে অয়েলের দাম যেটা দেখেন, যেটা ব্রেন্ট ক্রুড $109 বা ইউএস অয়েল এখন $110 এরকম চলছে। এটা কিন্তু আসলে ফিউচারের প্রাইস। ফিউচার মানে এখন যে এই কন্ট্রাক্টটা দেখছেন, এটা স্পেসিফিক্যালি জুন মাসের কন্ট্রাক্ট। মানে আ জুন মাসের এক্সপায়ারি, তার ফিউচার কন্ট্রাক্ট মানে হয়তো ২ মাস বা ৩ মাস বাদে কি দাম হবে সেই দামটা প্রাইস চলে। স্পট প্রাইস মানে হচ্ছে যেটা, যে তেলটা এখনই দরকার, মানে এখন যে দামে কেনা-বেচা হচ্ছে, ধরুন ১০ দিন বা ৩০ দিনের মধ্যে, মানে শর্ট টার্মের কথা বলছি, ৫-১০ দিনের, তাকে বলে স্পট প্রাইস। আ যদি আমি একটু নিচে আসি, আপনাদের স্পট প্রাইস নিয়ে আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। এই যো, "The spot price reflects the demand for Brent oil that will be delivered in the next 10 to 30 days." এটা দেখেছেন? 10 to 30 days মানে ১০ দিন ধরে চলুন। যেটা নিয়ার টার্মে ডেলিভারি হবে তাকে স্পট প্রাইস বলে। আর অন্য যে প্রাইস গুলো আপনারা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু, বা নিউজ মিডিয়ায় যেগুলো আসে সেগুলো হচ্ছে ফিউচার প্রাইস। তাহলে এখন বর্তমানে কিন্তু স্পট প্রাইস, ভাবতে পারছেন, $141 এ চলছে। লাস্ট যে ট্রেড হয়েছে স্পট প্রাইস, অ্যাকচুয়াল কার্গো, সোর্স টু $141, যেটা কিনা হাইয়েস্ট লেভেল সিন্স 2008 ফিন্যান্সিয়াল ক্রাইসিস। ফিন্যান্সিয়াল ক্রাইসিসের সময় এরকম হয়েছিল ২০০৮ এ, তারপর হয়নি। একদমই ভয় দেখাবার চেষ্টা করছি না। আমি জাস্ট রিয়াল ফ্যাক্ট আপনাদের সামনে তুলছি। তারপর চার্টে আলোচনা করব, আরো একটু জিওপলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে, এই ইনফরমেশনটা একদম নতুন আপনারা যদি পান, একটু যদি জ্ঞানের ভান্ডার আপনাদের একটু সমৃদ্ধ হয়, প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন। আর চ্যানেলে যারা নতুন, এই ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ফ্রি অফ কস্টে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন। আচ্ছা, এবার এটা হলো $141। আরো একটা কথা যেটা আ আ বলি, মানে আমাদের স্পেশালি আ ইকোনমির ক্ষেত্রে কিন্তু পেট্রোলের প্রাইস থেকে ডিজেলের প্রাইসটা কিন্তু আরো ইম্পোর্টেন্ট হয়ে যায়। এটা আপনারা জানেন। ডিজেলের প্রাইস দ্যা প্রাইস ফর আ ব্যারেল অফ ডিজেল ইন ইউরোপ ইস অলমোস্ট $200 পার ব্যারেল রাইট নাও। $200। তার মানে আপনাদের যে আসল তেলের দাম দেখানো হচ্ছে, যে এত দাম, ওই দাম এরকম, $110, $112 এরকমই আছে। আসল চিত্রটা তার থেকে আরো ভয়ংকর। তো যাই হোক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। জাস্ট এই ব্যাপারটা দিয়ে শুরু করলাম। এবার আসি একটু নিফটির চার্টে, তার সাথে, সাথে আরো একটু জিওপলিটিক্যাল ব্যাপারে। ১ম এ ১ ২ জিওপলিটিক্যাল ব্যাপার বলি, যেটা এই ২-৩ দিনে হয়েছে। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আ যতই ডোনাল্ড ট্রাম্প বলুক না কেন, যুদ্ধের ১ম দিনই যে আমরা জিতে গেছি, এবং প্রত্যেকদিন বলেন যে ওদের নেভি শেষ হয়ে গেছে, এয়ার ফোর্স, এয়ার পাওয়ার শেষ হয়ে গেছে, সবকিছু শেষ করে দিয়েছে। তা সত্ত্বেও গতকাল কেন F-15 আ নাকি গুলি করে নামিয়ে দিয়েছে ইরানে, এবং এটা সত্যি ঘটনা। ২ জন F-15 এ ২ জন পাইলট থাকেন, একজনকে উদ্ধার নাকি করেছে। এরকম বলছে ওরা। এরকম বলছে মানে ইউএস এর তরফ থেকে এরকম বলা হচ্ছে। কিন্তু যদিও আরেকজন পাইলটকে এখনো পাওয়া যায়নি। তো যাই হোক, এরকম মানে F-15 এক ক্লাসের, মানে একটা উন্নত ফাইটার পাইলট প্লেনকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে সেই দেশকে বলছেন যে সব শেষ করে দিয়েছেন মিলিটারি পাওয়ার। তাহলে কি করে হচ্ছে? এই ব্যাপারগুলো হচ্ছে, এবং যেটা সবথেকে খারাপ জিনিস, মানে ইউএস যে হারছে বলব না, মানে এতটা এক্সপেক্ট করেনি, এবং প্যানিক করে ফেলেছে স্পেশালি ডোনাল্ড ট্রাম্প, সেটা বোঝাই যাচ্ছে। যুদ্ধ চলাকালীন গতকাল তাদের চিফ অফ আর্মি স্টাফকে
আমেরিকা বা আপনি পিট হেগসেট বলুন, ওদের যে ডিফেন্স সেক্রেটারি আছে, বা এখন তো ডিপার্টমেন্ট অফ ওয়ার হয়ে গেছে, ডিপার্টমেন্ট অফ ওয়ার সেক্রেটারি, তিনি কিন্তু, বা প্রেসিডেন্ট বলুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছে। ভাবতে পারেন? মানে মানে চিফ অফ আর্মি স্টাফ, মানে আর্মির মেইন জেনারেল বলতে পারেন। 4 স্টার একজন জেনারেল, তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। যুদ্ধ চলাকালীন আপনি আর্মির সুপার মানে টপের জেনারেলকে স্যাক করছেন, ফায়ার করছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে হয়তো আ আম আমার এটা পার্সোনাল ধারণা, এবং অনেকেই এটা বলছেন, হয়তো উনি ডোনাল্ড ট্রাম্পকে ভালো সুপরামর্শ দিতে গেছিলেন। হয়তো বলেছিলেন বুটস অন দ্য গ্রাউন্ড ঠিক হবে না, বা ভালো কোনো কথা যার সাথে ডোনাল্ড ট্রাম্পের হয়তো একটু মতৈক্য হয়েছিল। আসলে ডোনাল্ড ট্রাম্প তো ইয়েস ম্যান দিয়ে ভরে রাখতে চান। উনার ইনি এগেইনস্ট এ না, উনাকে যদি কেউ বাস্তব পিকচারটা তুলে ধরার চেষ্টা করে, সে ওর শত্রু হয়ে যায়। সেটাই হয়েছে, এবং আ চিফ অফ আর্মি স্টাফকে ফায়ার করেছেন যুদ্ধের সময়। চিফ অফ আর্মি স্টাফ শুধু একজন ব্যক্তি নয়। এই নয় যে আপনি মানে বা আপনার যে চিফ অ্যাটর্নিকে স্যাক করে দিলেন বা ফায়ার করে দিলেন, অন্য কাউকে করলেন। হ্যাঁ? তারা স্পেশালি একেকজন ইন্ডিভিজুয়াল লোক হয়। কিন্তু এক্ষেত্রে চিফ অফ আর্মি স্টাফ একটা ইনস্টিটিউশন। বুঝতে পারছেন একটা আর্মির মোরাল কতটা ধাক্কা পায় যদি একটা যুদ্ধ চলাকালীন যদি তার চিফকে আ ফায়ার করা হয়। এবং সেটা হয়েছে। যাই হোক, আ আমরা তো ভেতরের ব্যাপার জানি না। কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু খুব ভালো ব্যাপার নয়, এবং এটা থেকে ভালো বোঝা যাচ্ছে যে ইরান যুদ্ধে ইউএস কিন্তু ব্যাকফুট। আপনাদের কি মতামত একটু নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমার তো সম্পূর্ণ মনে হচ্ছে ব্যাকফুট, এবং যেখানে ব্যাকফুট, এবং সেক্ষেত্রে কি হবে, ওই হচপচ করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা হবে। এক মিড টার্ম ইলেকশন আসছে, ফেস বাঁচাতে হয়তো বেরিয়ে আসার চেষ্টা করবে, এবং একটা হচপচ তৈরি করে রাখবে। স্ট্রেইট অফ হরমুজ হয়তো পুরোটা খুলল না। ইকোনমির উপর এই তেলের দামটা ঊর্ধ্বমুখীই রইল। যেগুলো কিন্তু আ মানে যারা অয়েল ইম্পোর্ট করে সেইসব দেশের জন্য একটু খারাপ হবে। যেমন ভারত তো তার মধ্যে আছে। পুরো গ্লোবাল ইকোনমি, শুধু তেলের ব্যাপার নয়, তেলের সাথে অন্যান্য সব জিনিস জড়িত থাকে। তেলের সাথে আ ইনফ্লেশন, আমাদের গ্রোসারি থেকে শুরু করে সবকিছু দ্রব্যের সাথে এনার্জি যুক্ত আছে। এনার্জি প্রাইস হাইক হলে কিন্তু সবকিছু হাইক হয়। যেমন দেখছেন, আমি দেখালাম যে ইউরোপের ডিজেলের প্রাইসও হাই হয়েছে, এবং সব জায়গাতেই প্রাইস হাইক হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। সুতরাং যুদ্ধের ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত ভালো দিক কিন্তু আপাতত শোনা যাচ্ছে না। যদিও মার্কেট ম্যানিপুলেশন এর জন্য আমি ইন্ডিয়ান ব্যাপারে আসবো। একটু আমি আ আ আমেরিকার মার্কেটটা একটু বলে নিই, কেননা আপনারা বুঝবেন। দেখুন, গত গত ট্রেডিং সেশনেও এরকমভাবে এইসব জায়গায় একটা নিউজ চালিয়ে দেওয়া হয় যে কিছু একটা করা হচ্ছে, একটা টুইট করে দিলেন, বা একটা ট্রুথ সোশ্যালে মিথ্যে পোস্টও কাজ করে যায় যে কথাবার্তা চলছে। মশাই, কথাবার্তা যদি চলে একজনের সাথে, ইরানের সাথে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে, তার মধ্যে আবার যুদ্ধও ভালো চলছে। এরা F-15 ফেলছে, ইউএস নাকি তাদের একটা ব্রিজ ধ্বংস করে দিয়েছে, ব্রিজের মধ্যে বোম মারছে। তাহলে কিসের কথা চলছে? কথা চলবে আবার যুদ্ধও সাথে, সাথে চলবে, এইগুলো বোঝা যায় না। মানে তার জন্য দেখুন, ওরকম কথা যদি একটা ভালো দিকে দিকে এরকম স্পাইক করিয়ে দিল। এরকম গত এ এ আগের দিনে এরকম হয়েছে। এরকম স্পাইক করিয়ে দেওয়া। হঠাৎ করে একটা স্পাইক করিয়ে দেওয়া। একটা তার আগে এবারে অনেকেই বলেন যে আগে থেকে হয়তো আ জানাশোনা ব্যক্তিদের মাল কেনা থাকে। তারপর একটা নিউজ চালিয়ে স্পাইক করিয়ে দিয়ে তাদের একটু বেচার ব্যাপার করে দেয়। এরকম ব্যাপার কিন্তু চলছে আমেরিকার মার্কেটে বিভিন্ন সময়। তো যাই হোক, সেটা একটু অবহিত আপনাদের করে রাখলাম। এবার আসি আমাদের মার্কেটে। আমাদের মার্কেটের এটা ১৫ মিনিটের চার্ট। গত অ গা আ ট্রেডিং সেশনে তো নিচে গ্যাপ ডাউন খোলা হলেও উপরের দিকে একটু গ্রিন এ বন্ধ দিয়েছে, একদিকে ভালো। তবে এই 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 যে বাউন্সটা দেখলেন, এটা অনেকটা, আমি একটু উইকলি চার্টে আসি। অনেকটা টেকনিক্যাল কারণেও হতে পারে। কারণ এসব দিকে দেখতেই পাচ্ছেন, এইসব জায়গায় যে আরেকটা বটম ছিল, তার এখানেই এসেছিল। সুতরাং অনেকে ডাবল বটম বলতে পারেন। এই জায়গা থেকে একটা ছোট্ট যে বাউন্স মানে আসতেই পারে, টেকনিক্যাল কারণেও আসতে পারে। কোনো আ অসুবিধা নেই। এবার দেখার যে এইখান থেকে এটা সাস্টেইনেবল হয়, নাকি একটু উঠে আবার সেই পুনঃমূসিত ভব বলে নিচের দিকে চলে যায়। এই যে উপরের দিকে যে উপরে ওঠাটা, এটা কতটা সাস্টেইনেবল হয়। যদিও আমি মনে করছি, ওপেনলি বলছি, যদি এই যুদ্ধের ব্যাপারটা কন্টিনিউয়াস যেমন চলছে তেমনই চলতে থাকে, তাহলে কিন্তু উম আ মানে বাজার যে ঘুরে দাঁড়াবে খুব নিয়ার টার্ম এ, সেটা কিন্তু মনে হচ্ছে না। যদি এই যুদ্ধটা চলতে থাকে। আমি বলেছি ৩ টে আ ব্যাপার যদি থাকে, তাহলে নিফটি কিন্তু এই যে গ্যাপ আছে, সেই গ্যাপ ফিল করতেও আসতে পারে।
এই গ্যাপটা আমি এখানে মার্কও করে রেখেছি, যেটা 20,400 20,500 ক্ষেত্রে, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, সম্পূর্ণ আমার ওপিনিয়ন আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ৩ টে কন্ডিশন মনে রাখবেন। ১, যদি যুদ্ধে যেমন এখন চলছে তেমনই চলতে থাকে, কোনো রেজলিউশন হচ্ছে না, এ ওকে বোম মারছে, এ ওকে করছে, স্ট্রেট অফ হরমুজ ক্লোজ আছে, এই জিনিসগুলো যদি হয়। ২, টাকা যেটা আছে সেটা যদি ওই 93 থেকে 95 ওর মধ্যেই থেকে গেল, এর থেকে ভালো হলো না, তাহলে ২ নম্বর। আর আরেকটা হচ্ছে ৩, যেটা ওই যুদ্ধের সাথেই রিলেটেড, কিন্তু তেল যদি ওই $100 এর উপরেই থাকে, $110 $120, তাহলে কিন্তু আ মানে ইন্ডিয়ার বাজার নিচের দিকে থাকাটাই খুব স্বাভাবিক সেটা মনে হয়। তো যাই হোক, এই ৩ টে কন্ডিশনের দিকে একটু নজর রাখবেন। নিফটিতেও আপনাদের সামনে চার্ট আছে, আরেকটু ক্লিয়ার করি। এইখানে এরকম অনেক পড়েছে উপর থেকে, প্রায় দেখতে গেলে এখান থেকে প্রায় 14% এর মতো, 13-14% এর মতো ফল হয়েছে, এবং তারপর এর আগের দিন একটু জাস্ট বাউন্স, ডাজন্ট ম্যাটার এই ছোট্ট বাউন্সে। ব্যাংক নিফটিটা একটু দেখব। ব্যাংক নিফটিও নিচ থেকে সেদিনকে বাউন্স দিয়েছে, কিন্তু উপর থেকে যদি দেখেন, উপর থেকে হ্যাঁ, প্রায় 18% গত গত ট্রেডিং সেশনের নিচ পর্যন্ত কিন্তু 18% হয়েছিল। এখন গিয়ে 16% এর মতো নেগেটিভে দাঁড়িয়ে আছে। এবার এখানে না দুটো কথা, একটা খুব ইম্পোর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শুনবেন। এটা আমি নয়, বড় মনীষীরা বলে গেছেন। সে ওয়ারেন বাফেট বলুন বা যাকেই আপনি মানেন না কেন, যে যখন মার্কেটে ব্লাড বাথ চলে, যখন বাজে চলে, তখনই কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করতে যেতে হয়। সেই গাটসটা যাদের থাকে তারাই পয়সা রোজগার করতে পারে, এবং আমি আ এই কথার সাথে একদম একমত। নিশ্চয়ই সেটা উচিত। কিন্তু এখানে প্রবলেম হয়ে যায় যে কোন ধরনের স্টক বা কোন ধরনের জিনিসে আমরা নিজেকে আ এই সময় রাখবো। তো যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, সেইসব ইনভেস্টররা মানে পুরো টাকার কিছু অংশ এখন ইনভেস্ট করলেন, সে ঠিক আছে। মানে একবারে ইনভেস্ট করে দিলেন তা একদমই নয়। আ একটু দেখে শুনে, ধরুন হাতে ৳১,০০,০০০ আছে, তার 1/4 এখন ইনভেস্ট করা, বাদবাকিটা একটু হাতে রাখলাম। এরকম ব্যাপারগুলো করা যায়। ভালো স্টক যেগুলো আপনি র‍্যাডারে রেখেছিলেন কিন্তু দাম বেশি বলে নিতে পারেননি, সেই স্টকগুলো এখন যদি আপনার লেভেলে আসে, সেই জিনিসগুলোকে একটু দেখা যেতে পারে। ভালো স্টক, এক্ষেত্রে আমি বলব যে একটু ভালো জাতীয় স্টক, যাদের ফান্ডামেন্টাল ভালো, সেই সব স্টকের প্রতি থাকুন, বা সবথেকে ভালো হয় যদি মিউচুয়াল ফান্ডের আন্ডারে থাকেন। কারণ যদি এই যুদ্ধটা প্রলংড হয়, তখন কিন্তু আরো মার্কেট নিচে এলে একেকটা স্টকে এভারেজ করতে কিন্তু একটু মুশকিল হয়ে যায়, রাদার দেন মিউচুয়াল ফান্ডে এভারেজ করা। কারণ মিউচুয়াল ফান্ডের ভেতরে তো মিউচুয়াল ফান্ডটা ডাইনামিক, রাইট? তো এই ব্যাপারটা, কারণ অনেকে ওই কি বলে, সুইচ করতে পারেন না, অনেকে চার্নিং অফ পোর্টফোলিও, যারা স্টক পোর্টফোলিও করেন, চার্নিংটা করতে পারেন না, তাদের ক্ষেত্রে মুশকিল হয়। যেমন মিউচুয়াল ফান্ডেও দেখবেন ফান্ড ম্যানেজাররা মানে দেখবেন ৬ মাস আগের যদি তার ফ্যাক্ট শিট খোলেন, সেখানে যে টপ 10 বা টপ 5 স্টক আছে, যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডেরই ১ বছর বাদের ফ্যাক্ট শিট খোলেন, তাহলে দেখবেন অনেক টপ 5 বা টপ 10 এর মধ্যে অনেক স্টক চেঞ্জ হয়ে গেছে, বা অনেক স্টকের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি, মিউচুয়াল ফান্ডরা তো লং টার্মের জন্য, কিন্তু তারা তাহলে চার্ন করছে কেন ৬ মাসে ১ বছরে স্টক কিছু? তার মানে এগুলো করতে হয়, এবং এই আর্টটা রিটেল ইনভেস্টররা অনেক সময় মিস করে যায় বলে ব্যাপারটা একটু হয়ে যায়, এবং বাজে স্টকে ফেঁসে থাকে। যেমন ধরুন, কথার কথা বলছি, বাটা আফটার কোভিড খুব ভালো চলছিল, তারপর যেন কেমন হারিয়ে গেছে। ৪-৫ বছর ধরে আর বাটার খবর পাই না। কিন্তু বাটা তো ভালো কোম্পানি। এশিয়ান পেইন্টস ভালো কোম্পানি অবশ্যই, কিন্তু ৫ বছর ৬ বছর ধরে রিটার্ন দিচ্ছে না। আপনার টাকাটা তো ফেঁসে আছে। মিউচুয়াল ফান্ডের টপ 5 হোল্ডিং এ এখন দেখবেন এশিয়ান পেইন্টস নেই তেমন। আমি ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডের কথা বলছি। কেন নেই? কারণ তারা ঠিক সময়ে বেরিয়ে এসেছে। আবার যখন হয়তো দেখবেন যে একটা ভালো চলছে ওই রঙের সেক্টরে বা এশিয়ান পেইন্টসে, তখন আবার দেখবেন এশিয়ান পেইন্টস টপ 10, টপ 5 এ চলে আসছে হয়তো মিউচুয়াল ফান্ডগুলো। এরকমই করে। তার মানে দে আর চার্নিং দেয়ার পোর্টফোলিওস। সেটা রিটেলাররা খুব একটা করতে পারে না বলেই আমি বারবার বলি যে, যখন কনফিউশন থাকবে, এদিকে পয়সা লাগাতে মার্কেটে ইচ্ছা করছে, মিউচুয়াল ফান্ডের হাত ধরে আসুন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমি আবার আপনাদের সাথে লাইভে আসবো হয়তো নেক্সট উইক রবিবার, আপনাদের সাথে লাইভে আসবো। তার জন্য রেডি থাকুন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। যাই হোক, আ এটা নিয়ে কথা হলো। এবার আইটি নিয়ে একটু কথা বলার আছে।
আইটি চার্টটা আপনাদের সামনে ওপেন করলাম এবং এবং প্লিজ আরেকটা কথা এর ফাঁকে বলে নিই, যারা এই খারাপ মার্কেটে একটু হেজিং করে একটু অপশন ট্রেডিং শিখতে চান, যেখানে আমি অপশন সেলিং থেকে শুরু করে বিভিন্ন যে অপশনের স্ট্র্যাটেজি আছে স্পেশালি সেগুলো নিয়ে আলোচনা করব এবং একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলে যাব, সেই জিনিসগুলো যদি শিখতে চান, জানতে চান, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার সঞ্জয় টক্স অ্যাপের এবং পুরো কোর্সের। সেখানে গিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও ফ্রিও আছে, সেইটা দেখে নিন, যে সেখানে কোর্স ইন্ট্রোডাকশন বলা হয়েছে অপশানের নিয়ে, যে কি কি পড়াবো, কেমনভাবে পড়াবো, লাইভ ক্লাসে কিভাবে জিনিসগুলো করাবো, সব জিনিস বলা আছে। প্লিজ একটু চেক আউট করতে পারেন, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আইটিতে দেখবেন এবং পারফেক্ট ডাবল টপ তৈরি করেছিল এবং এইখানে যখন এসেছিল আমি এই লাইনটাও আপনাদের সামনে ইউটিউবেই টেনেছিলাম, ঠিক আছে? এবং সেখান থেকেই দেখুন একদম নিচের দিকে এসেছে, এটা উইকলি চার্ট যদিও, নিচের দিকে এসেছে এবং নিচের দিকে অনেকটা আসার পর প্রায় উপর থেকে এই টপটা ধরছি, যে রিসেন্ট টপটা করেছে, এই টপ থেকে প্রায় দেখুন এখানে প্রায় নিচে যখন এসেছিল 26%-এর মতো ফল এসেছিল। 26% ফলের পর একটু তো বাড়তে পারেই। হ্যাঁ, 26% যখন ফল করেছে মানে এই যে আইটি সেক্টরটা এখন বড় প্লেয়ারদের হাতে তেমন নেই, সুতরাং তাই জন্যই হয়তো দেখবেন যে মার্কেট যখন বেশি পড়ছে আইটি হয়তো কম পড়ছে। আপনি ভাববেন আইটি আউটপারফর্ম করছে এই জন্যই যেহেতু এগুলো বেশি লোকের হাতে নেই, সুতরাং মাল যদি কমই থাকে তাহলে মাল বেচবে কি বেশি, ঠিক আছে? কারণ আইটিতে যে বিয়ার রান বলুন, হ্যাঁ উপর থেকে তো 20% হয়েই গেছে, সুতরাং বিয়ার রান বলাই যায়। এই বিয়ার ফেসটা কিন্তু উপর থেকে 36% নিচে চলছে, সেই ব্যাপারটা কিন্তু 34-36%, সেই ব্যাপারটা কিন্তু অনেক সপ্তাহ বা অনেক মাস ধরেই আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। আইটির আপাতত মানে একদিনে সব ভালো হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আসছে না। যেটা আরেকটা ডিফেন্স সেক্টর নিয়ে আপনাদের অনেকের বক্তব্য আছে, ডিফেন্স সেক্টর লং টার্মের জন্য ভালো, ঠিক আছে, কিন্তু লং টার্ম মানে আমি ডিফেন্স সেক্টরে স্পেসিফিক্যালি বা সরকারি যে কোনো তে কিন্তু আমি বেশি লং টার্ম ভাবি না। আমি যখন একটা মোমেন্টাম থাকে, যেমন এইসব দিকে মোমেন্টাম ছিল, আমি এই প্লেটা করেছি, তারপর দেখুন এসএল দেওয়া লেখা আছে এখানে এসএল ছিল, আমি সেই ইটিএফ থেকে বেরিয়ে গেছি, এখনো দেখুন এই লেভেলের নিচেই আছে, সুন্দর এই করছে, আমার হাতে টাকাটা আছে। যারা টেকনিক্যাল জানেন তারা একটু টেকনিক্যাল মেনে ইটিএফ এ ট্রেড করুন বা এই করে করুন, পজিশনাল ট্রেড যাকে বলে। কারণ দেখুন, আপনি ডিফেন্স সেক্টর ভালো, কিন্তু সরকারের উপরেও তো নির্ভর করছে। আর সব সরকার যে সব স্থায়ী সরকার আমাদের ভারতের মতো ডেমোক্রেসিতে তা তো নয়। ধরুন একটা সরকার ভালো কাজ করছে বা ডিফেন্সের উপর একটা সেক্টরের উপর ফোকাস আছে, পরের সরকার এলো, তাদের ধরুন ফোকাসটা একটু অন্য দিকে চলে গেল, তখন তো আবার ডিফেন্স সেক্টরটা দাঁড়িয়ে যাবে না, তাই না? সুতরাং সরকারি সেক্টরে থাকতে গেলে কিন্তু আপনাকে মানে আমি নিলাম আর 30 বছর বাদে ঘুম থেকে উঠে দেখব, তা করলে হবে না। কারণ সরকারের বিভিন্ন নীতি পাল্টে যায় সরকার বদলানোর সাথে সাথে, বা সরকার না বদলালেও একই সরকারের যদি লিডারশিপ চেঞ্জ হয় সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় অনেক কিছু, ভিশন মিশন, তো অনেক ব্যাপার হয়। সুতরাং সেসব দিকে নজর রেখে যারা ট্রেড করতে পারেন, পজিশনাল ব্যাপারটা করতে পারেন, তারা অবশ্যই নজরে রাখবেন। গোল্ড সিলভার নিয়ে চট করে বলি, গোল্ড উপর থেকে প্রায় 20-30% কারেক্ট করে নিচে আছে, ঠিক আছে? যারা গোল্ডে লং টার্ম থাকতে চান এবং গোল্ড যাদের ভালো লাগে, এই নয় যে আমি ইনভেস্ট করলাম, শুধু গোল্ড যাদের ভালো লাগে তারা অবশ্যই গোল্ড সিলভারে থাকতে পারেন। টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি রাখলেন না, ঠিক আছে, সেগুলো ইটস ওকে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলার কিছু নেই, যদিও এনএসডিএল এই স্টকটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে পারে, আইপিওতে যে লিস্ট হয়েছিল তার নিচে দাম চলে এসেছে, এখন এইসব দিকে একটু নজর রাখা যায়। কোম্পানি হিসাবে খুব একটা খারাপ নয়, এনএসডিএল সিডিএসএল সবই ভালো, জানেন প্রায় ডিওপলি বিজনেস এই ডিম্যাটের ক্ষেত্রে, সুতরাং নজরে অবশ্যই রাখবেন। কিন্তু এই রাতারাতি এখান থেকে বড় কিছু চলে আসবে তা নয়, কারণ মার্কেট কন্ডিশন বাজে, ওভারঅল মার্কেট কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, এটা বারবার মনে করিয়ে দিচ্ছি। এবং যুদ্ধ যদি এই কন্টিনিউয়াস চলতেই থাকে এবং যেখানে দুপক্ষই যুযুধান হয়ে লড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু খারাপের দিকেই যাচ্ছে। এবং স্পেশালি ট্রাম্প, যেখানে আমি জানি না সেকেন্ড টার্মে ট্রাম্পের কি হয়েছে, এবং ট্রাম্পের চারিদিকের যে মানুষ, পিথ এক্সিট থেকে শুরু করে রুবিও যিনি আছেন, তারা যে খুব একটা মানে কি বলবো, এখন যুদ্ধের সময় যে একদম ম্যাচিওর্ড কথাবার্তা তাও লক্ষ্য করি না। হট করে বলছে রেজিম চেঞ্জ হয়ে গেছে, কোথার দিকে রেজিম চেঞ্জ হয়েছে কেউ জানে না। যদি জিজ্ঞেস করা হয় যে রেজিম চেঞ্জ যে হয়েছে নতুন লিডারের নাম বলুন, সেটাতে তারা বলতে পারছে না। তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ধোঁয়াশা, তার মধ্যে এতগুলো লোককে বরখাস্ত করা
তার মধ্যে চিফ অফ আর্মি স্টাফও এসে গেছে। এই জিনিসগুলো কিন্তু একটা ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারগুলোকে, এবং তার জন্য দেখুন আমেরিকায় ইনস্টেবিলিটি হোক কিছু যায় আসে না আমাদের, কিন্তু গ্লোবাল তো সবকিছু ইকোনমি রিলেটেড, আর আমেরিকার ইকোনমি মানে গ্লোবাল ইকোনমিকে প্রভাব ফেলে। দেখছেন তো আমেরিকার অ্যাকশন গ্লোবাল ইকোনমিতে তেলের দাম সবকিছুর উপর প্রভাব ফেলছে। এর জন্যই ট্রাম্পের ব্যাপারটা ইম্পর্টেন্ট হয়ে যায়। যতদিন এই ব্যাপারটা চলছে ততদিন কিন্তু একটু মুশকিল আছে। একটু সাবধানে ট্রেড করবেন। যারা একটু ইন্ট্রাডে পারেন সেগুলো ঠিক আছে, পজিশনাল বা সুইং ট্রেড থেকে এখন আপাতত আমি পার্সোনালি বিরত আছি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করা যায় একটু নিচে হাতে পয়সা রেখে, একবারে পুরো টাকা লাগিয়ে নয়, অল্প অল্প করে ইনভেস্ট করা যায়, কিন্তু মিউচুয়াল ফান্ডের হাত ধরে। ইন্ডিভিজুয়াল স্টক একটু রিস্কি হয়ে যাবে যদি না আপনার সেই অনুযায়ী রিসার্চ লেভেল সেই লেভেলে থাকে। যদি রিসার্চ থাকে, ভালো স্টক আপনি জানেন, খুব কনফিডেন্স আছেন, তাহলে যান, না হলে মিউচুয়াল ফান্ডের হাত ধরে যান যাদের সময় নেই স্টাডি করার। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, আর কোর্সের জন্য নিচের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।